আজ আমরা ক্লাস 9 এর সান্দ্রতা ভিসকোসিটি এই অংশটা নিয়ে আলোচনা করব। এই সান্দ্রতা প্রবাহীর একটি বিশেষ ধর্ম। প্রবাহী তাদেরকে বলা হয় তরল বা গ্যাসীয়, যারা প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় প্রবাহী। সান্দ্রতা কি? যে ধর্মের জন্য কোনো প্রবাহীর দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতি থাকলে একটি স্তর অপর স্তরের গতিকে বাধা দেয় তাকে বলা হয় সান্দ্রতা। অর্থাৎ সান্দ্রতা বল ঠিক যেন অনেকটা ঘর্ষণ বলের মতো। ঠিক আছে, একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। নলের মধ্য দিয়ে ধরো কিছু পরিমাণ জল প্রবাহিত হচ্ছে, দেখা গেছে এই মাঝখানে জলের বেগ বেশি এবং যত ধারের দিকে যাওয়া যায় এই মাঝখানটাতে জলের বেগটা হয় বেশি এবং যত উপর দিকে যাওয়া যায় বেগ ক্রমশ কমতে থাকে। তাহলে দুটো স্তর যদি আমরা নিই তাহলে তাদের মধ্যে বেগের পার্থক্য আছে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ আছে। একজনের সাপেক্ষে অন্যজনের বেগ হয় বেশি বা কম। এক্ষেত্রে যে স্তরের বেগ বেশি অর্থাৎ মাঝের স্তর, সে চায় অপর স্তরের বেগ বাড়াতে, আবার যে স্তরের বেগ কম সে চায় অপর স্তরের বেগ কমাতে। অর্থাৎ দুটি স্তর একে অপরের বেগকে বাড়াতে বা কমাতে চায়। এই ধর্মটাকে বলা হয় সান্দ্রতা। সান্দ্রতা একটু আমি বললাম সান্দ্রতার সঙ্গে ঘর্ষণ বলে কিছু মিল আছে, তাই একে অভ্যন্তরীণ ঘর্ষণও বলা হয়। ঘর্ষণের সঙ্গে সান্দ্রতার মিল কি কি? না, এক নাম্বার, দুজনেই গতির বিরুদ্ধে কাজ করে। দুটোই গতির বিরুদ্ধে কাজ করে। ঘর্ষণ বলতে কিরকম? মেঝের উপর একটা বস্তু আছে, তুমি বল প্রয়োগ করে দিয়ে টেনে নিয়ে যাও, তাহলে গতির বিরুদ্ধে ঘর্ষণ বল বা বাধা বল এর কাজ করবে। সান্দ্র বলও তরল গতির বিপরীত দিকে কাজ করে। তাহলে এক নাম্বার, দুটোই গতির বিরুদ্ধে কাজ করে। দু নাম্বার, এই দুটো বলে কখন কাজ করে? যদি দুটো বস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকে, একজনের সাপেক্ষে যদি অপরজন গতিশীল হয়, আপেক্ষিক গতি থাকলে তখন এই ঘর্ষণ বা সান্দ্রতা কাজ করে। তিন নাম্বার, এই দুটোই ঘর্ষণ বা সান্দ্রতা তৈরি হয় আন্তঃআণবিক বলের কারণে। অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেই বলের কারণে। পার্থক্য কি? সান্দ্রতা এবং ঘর্ষণ বলের পার্থক্য আছে। এক নাম্বার, সান্দ্র বল তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। দ্বিতীয়, সান্দ্র বল বেগের পার্থক্যের উপর বা বেগের উপর নির্ভর করে, ঘর্ষণ বল গতিবেগের উপর নির্ভর করে না। তাহলে সান্দ্র বল আর ঘর্ষণ বলের এই দুটো পার্থক্য। ধরলাম এই নলের মধ্যে দিয়ে কিছু পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে, আর নলের অর্ধেকটা অংশ নিলাম। অর্ধেকটা অংশ নিলাম, তাহলে এই উপরে যে তল, সেই তলের ক্ষেত্রফল বললাম এই। দেখা গেছে সান্দ্র বল এফ, এফ কে সান্দ্র বল বলছি, এই ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। এফ সমানুপাতি এ, ক্ষেত্রফল বেশি হলে সান্দ্র বলটাও বেশি হয়। উপর তলে ক্ষেত্রফল যত বেশি হবে, তরল যখন যাচ্ছে তখন ওই তলটা বাধা বেশি দিচ্ছে, অর্থাৎ সান্দ্র বল ক্ষেত্রফলের উপর নির্ভর করে। দ্বিতীয় হচ্ছে কি, ধরলাম এখানে বেগ বেশি, মাঝ সবচেয়ে বেগ বেশি, মাঝে তরলের বেগ সবচেয়ে বেশি হয় বললাম, যত নিচের দিকে যাবে বেগ ক্রমশ কমবে। ধরলাম দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে dx দূরত্বে বেগের পরিবর্তন dv, অর্থাৎ বেগের পরিবর্তন হয় dv বাই dx। dv মানে বেগের পরিবর্তন, dx হচ্ছে দূরত্বের পরিবর্তন। দেখা গেছে সান্দ্র বল এই বেগের পরিবর্তনের হার dv বাই dx এইটার সহিত সমানুপাতিক। তাহলে সান্দ্র বল ক্ষেত্রফলের সহিত সমানুপাতিক, বেগের পরিবর্তনের হার যত নিচে যাবে বেগ কমছে, কত কমছে আর কত দূরত্বে কত কমছে তার অনুপাতের সঙ্গে সমানুপাতিক। এই দুটোকে একত্রিত করলে পাবো f সমান একটা ধ্রুবক ইটা a
ডিভি বাই ডিএক্স। এই ইটাটা হচ্ছে একটা ধ্রুবক, ইটা এর নাম হচ্ছে ইটা, এই চিহ্নটা হচ্ছে ইটা চিহ্ন, হ্যাঁ অনেকটা বাঁকা মেলের মতো। এটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। কি বলা হয়? সান্দ্রতাঙ্ক। এবং এই সূত্রটাকে বলা হয় নিউটনের সূত্র, এফ সমান ইটা এ ডিভি বাই ডিএক্স, যেখানে এফ সান্দ্র বল বা সান্দ্রতা বল, ইটা সান্দ্রতাঙ্ক, এ ক্ষেত্রফল উপরতলের ক্ষেত্রফল, ডিভি বাই ডিএক্স বেগের পরিবর্তনের হার, দূরত্বের সহিত বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সান্দ্র বলের রাশিমালা এবং এটা নিউটনের সূত্র। এরপর আমরা দু ধরনের প্রবাহের কথা বলব, ধারারেখ প্রবাহ আর অশান্ত প্রবাহ। নলের মধ্য দিয়ে তরলের প্রবাহ যদি সুশৃঙ্খল ভাবে হয়, এমন ভাবে হয় যাতে তরল স্তরের প্রতিটি বিন্দুতে তরলের বেগের মান এবং অভিমুখ একই থাকে। তরল স্তরের প্রতিটি বিন্দুতে তরলের বেগের মান এবং এখানেও বেগের মান যা, এখানেও বেগের মান তা, এখানেও বেগের মান, এখানেও বেগের মান, প্রতিটি বিন্দুতে বেগের মান একই এবং অভিমুখ দেখো সবগুলোতে একই দিকে, তখন এইভাবে বলা হয় শান্ত প্রবাহ। কি বলা হয়? শান্ত। আর হচ্ছে অশান্ত প্রবাহ, শান্ত বা ধারারেখ। অশান্ত প্রবাহ কি? যদি এমন হয় এলোমেলো, এরকম এলোমেলো প্রবাহ, অর্থাৎ প্রতি মুহূর্তে বেগের মান পরিবর্তিত হচ্ছে এবং বেগের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, তখন তাকে বলা হচ্ছে অশান্ত প্রবাহ। তাহলে ধারারেখ বা শান্ত প্রবাহ আর অশান্ত প্রবাহ কখন হয়? যদি এই তরলের বেগ একটা নির্দিষ্ট বেগের থেকে কম হয় তখন তাকে বলা হয় শান্ত, এবং তরলের বেগ একটি নির্দিষ্ট বেগের থেকে বেশি হলে তখন তাকে বলা হয় অশান্ত প্রবাহ। অর্থাৎ বেগ বেশি হলেই অশান্ত। সেই বেগটার নাম হচ্ছে সন্ধি বেগ। কি বল না? সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে যে বেগের থেকে বেশি বেগ হলেই প্রবাহ হবে অশান্ত এবং তার থেকে কম হলে শান্ত, তাকে বলা হয় সন্ধি বেগ। তাহলে ধারারেখা প্রবাহ, অশান্ত প্রবাহ এবং সন্ধি বেগ এটা আমরা পড়লাম। এরপর আমরা চলে আসছি স্টোকসের একটি সূত্র আছে। এটি ধরো গোলক, আর ব্যাসার্ধের গোলক বায়ু মাধ্যমে ভি বেগ নিয়ে নিচের দিকে, ভি বেগ, ভি সমান বেগ, এটা আর ব্যাসার্ধের গোলক, আর ব্যাসার্ধের গোলক ভি বেগ নিয়ে নিচের দিকে পড়ছে। তাহলে বায়ুর মাধ্যমে যখন এই গোলকটি আসছে তাহলে বায়ু কি হবে? বায়ু যেহেতু সান্দ্র মাধ্যম, উপর দিয়ে সান্দ্র বল কাজ করবে। দেখা গেছে এই সান্দ্র বল এফ সমান, তাহলে উপর দিয়ে সান্দ্র বল এফ কাজ করবে। যেহেতু বায়ু সান্দ্র মাধ্যম, বায়ুর প্রতি স্তর এই গোলকের গতিকে বাধা দেবে। সান্দ্র বল এফ সমান 6 পাই ইটা আর ভি, যেখানে 6 পাই ধ্রুবক, পাইয়ের মান 3.14, ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, আর গোলকের ব্যাসার্ধ, ভি গোলকের বেগ। এটা বলা হয় স্টোকসের সূত্র। কার সূত্র? স্টোকস, স্টোকস ল। তাহলে বায়ু মাধ্যমে বা সান্দ্র মাধ্যম, বায়ু সান্দ্র মাধ্যম, বায়ু মাধ্যমে গোলক যদি ভি বেগ নিয়ে নিচের দিকে পড়ে তাহলে উপর ঊর্ধ্বমুখী সান্দ্র বল কত? 6 পাই ইটা আর ভি। 6 পাই ধ্রুবক, ইটা সান্দ্রাঙ্ক, আর হচ্ছে ব্যাসার্ধ, ভি হচ্ছে বেগ। ঠিক আছে, এরপর আসছি প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ জিনিসটা কি? ধরো কোন উঁচু জায়গা থেকে তোমরা একটা পাথরকে যদি নিচের দিকে ফেলো, তাহলে যত নিচের দিকে পাথরে নামবে তার বেগ ক্রমশ বাড়তে থাকে। যদি উচ্চতা আরো বাড়িয়ে দাও, আরো অনেক উঁচু জায়গা থেকে পাথরটা ফেলো, তাহলে বেগটা আরো বেশি বাড়বে। যত নিচে দিকে যাবে অর্থাৎ ভূপৃষ্ঠে পড়ার আগে তার বেগটা আরো বেশি হবে। এভাবে বেগটা কি বাড়তেই থাকবে? না, বেগ কিন্তু এক সময় স্থির মানে এসে পৌঁছায়। ধরো এই বরাবর তুমি দূরত্ব ডি, এইদিকে বেগ ভি প্লট করছো,
যদি মাটির একবার কাছাকাছি থেকে ফেলা হয় তখন বেগ শূন্য, যত দূরত্ব বাড়বে বেগও ক্রমশ বাড়তে 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 এক সময় স্থির মানের বেগ এসে পৌঁছাবে। এই বেগটাকে বলা হয় প্রান্তীয় বেগ। এই বেগটাকে বলা হয় কি? প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ কি বললাম ভাবো, একটা পাথরকে তুমি একতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলছো, মাটির নিচে যে বেগ নিয়ে সেটা পড়বে ক্রমশ বেগ বাড়ছে, তাহলে মাটির নিচে বেগটা সর্বোচ্চ, মাটির কাছাকাছি বেগটা সর্বোচ্চ হবে। দুতলা থেকে ফেললে কি হবে? মাটির কাছে বেগটা আরো বেশি হবে। তিনতলা থেকে ফেললে বেগটা আরো বেশি হবে। এভাবে কি বেগটা ক্রমশ বাড়তেই থাকবে? না, এই বেগটা বাড়তে 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 ধরো অনেক উঁচু থেকে ফেলছো, তাহলে এক সময় কিন্তু স্থির মানের বেগে এসে স্থির হবে, আর বেগটা কিন্তু বাড়বে না। সেই বেগকে বলা হয় প্রান্তীয় বেগ। এই জন্য বৃষ্টির ফোঁটা অনেক উঁচু থেকে পড়লেও খুব একটা ক্ষতি করতে পারে না। বৃষ্টি অনেক উঁচু থেকে পড়ে, বৃষ্টির ফোঁটা যদি এই বেগ ক্রমশ বাড়তে থাকতো তাহলে এক সময় বৃষ্টির ফোঁটা এত বেগে পড়তো যেটা আমরা শরীরকে ক্ষতবিক্ষত করে দিত, কিন্তু বাস্তবে সেটা হয় না। কেন? বৃষ্টির ফোঁটা যখন নিচের দিকে নামে এক সময় সে স্থির মানের বেগ লাভ করে। এই বেগকে বলা হয় প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ এর রাশিমালা আছে। প্রান্তীয় বেগ ব্যাপারটা কি? ধরো বৃষ্টির গোলক, বৃষ্টির ফোঁটা যার ব্যাসার্ধ আর, নিচের দিকে নামছে ভি বেগ নিয়ে। এর ওজন কোন দিকে কাজ করছে? ওজন ভর গন্তব্যস্থ নিচের দিকে কাজ করছে। উপর দিকে কি বল কাজ করবে? সান্দ্র বল। এর সান্দ্র বল একটু আগে বললাম এফ এর মান কত না 6 পাই ইটা আর ভি। আর উপর দিকে কাজ করবে প্লবতা বল কাজ করবে। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি প্লবতা, ঠিক আছে? তাহলে নিচের দিকে কাজ করবে ওজন, উপর দিকে কাজ করবে সান্দ্র বল আর প্লবতা। একসময় যত নিচের দিকে নামছে তত কি হয়? এক সময় দেখা যাবে প্লবতা এবং সান্দ্র বলের সমষ্টি তার ওজনের সহিত সমান হয়, তখন বস্তুটির বেগ স্থির হয় আর বেগ বাড়ে না। এই বেগ ভি ক্রিটিক্যাল ভেলোসিটি নয়, এটা হচ্ছে আমরা কি বললাম? প্রান্তীয় বেগ। এই প্রান্তীয় বেগের রাশিমালা ভি সমান কত হয়? 2n9 আর মাইনাস সিগমা বাই ইটা 2n9 রো জি 2n9 আর স্কয়ার 2n9 আর স্কয়ার রো মাইনাস সিগমা ইনটু জি বাই ইটা। এগুলো তোমাদের হয়তো বইয়ে নেই, সহায়িকাতে আছে কিছু জায়গায়। তাহলে প্রান্তীয় ভি সমান 2n9 আর স্কয়ার রো মাইনাস সিগমা ইনটু জি বাই ইটা। এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। তাহলে সান্দ্রতাঙ্কের উপর প্রান্তীয় বেগ নির্ভর করে। আর হচ্ছে ব্যাসার্ধ, সিগমা আর রো, এই দুটো সিগমা এটা রো। এই রো হচ্ছে যে বস্তুটা এখানে যদি জলকণা হয় জলের ঘনত্ব, সিগমা হচ্ছে মাধ্যম বায়ু তার ঘনত্ব, ঠিক আছে? তাহলে সান্দ্রবল কার উপর নির্ভর করে? সান্দ্রতাঙ্ক বাড়লে প্রান্তীয় বেগ, সান্দ্রতাঙ্ক বাড়লে প্রান্তীয় বেগ কমবে, ব্যাসার্ধ বাড়লে প্রান্তীয় বেগ বাড়বে। যদি ছোট গোলকের চেয়ে বড় গোলক হয় তাহলে প্রান্তীয় বেগটা বেশি হয়, মাধ্যমের সান্দ্রতাঙ্ক বেশি হলে প্রান্তীয় বেগ কম হয়, ঠিক আছে? এবার প্রান্তীয় বেগ, এই প্রান্তীয় বেগের উদাহরণ বললাম বৃষ্টির ফোঁটা অনেক উঁচু থেকে পড়লেও ক্ষতি করতে পারে না। এরপর আমরা আসছি বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্য কি না? আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহী নালীর যে কোনো প্রস্থচ্ছেদে একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি এবং একক আয়তনের চাপ শক্তি সমষ্টি ধ্রুবক। তোমরা একক আয়তন না বলে কোনো কোনো বইয়ে একক ভরেও বলতে পারো। তাহলে একক আয়তন বা একক ভরে স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি সমষ্টি ধ্রুবক। আমরা গতিশক্তির রাশিমালা কি হয় দেখি। গতিশক্তি সমান দেখা যাচ্ছে হাফ এম ভি স্কয়ার। এটা প্রমাণ আমরা পরে পড়বো। হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কয়ার। যে তরল প্রবাহিত তার ভর এম, তার বেগ যদি ভি হয়, গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। একক আয়তনে গতিশক্তি কত হবে? একক আয়তনে গতিশক্তি
আয়তন দিয়ে ভাগ, তাহলে হাফ এম ভি স্কোয়ার বাই আয়তন ধরলাম ছোট ভি, এটা বড় ভিটা বেগ, ছোট ভিটা হচ্ছে আয়তন। ভর বাই আয়তন মানে ঘনত্ব, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ রো ভি স্কয়ার, রো হচ্ছে ঘনত্ব, কি বললাম রো ঘনত্ব, ছোট ভি হচ্ছে আয়তন, আয়তন ঠিক আছে। তাহলে হাফ রো ভি স্কয়ার হচ্ছে কি একক আয়তনের গতিশক্তি। অনুরূপভাবে স্থিতিশক্তি কি, স্থিতিশক্তির রাশিমালা হয় এম জি এইচ। এম হচ্ছে ভর, এখানে তরলের ভর, জি হচ্ছে ঊর্ধ্বস্তরণ, এইচ হচ্ছে তরল কত উচ্চতায় আছে। তাহলে একক আয়তনের স্থিতিশক্তি কত হবে না এম জি এইচ বাই এক্ষেত্রে ভি দিয়ে ভাগ, এম বাই ভি মানে রো, দ্যাট ইজ রো জি এইচ। ধরলাম চাপ শক্তি, একক আয়তনের চাপ শক্তি হচ্ছে আমরা একক আয়তনের চাপ শক্তি সমান পি, এটা একক আয়তনের চাপ শক্তি কত, একক আয়তনে, একক আয়তনের চাপ শক্তি ধরলাম পি। তাহলে একক আয়তনের গতি শক্তি হচ্ছে হাফ রো ভি স্কয়ার, স্থিতি শক্তি রো জি এইচ, চাপ শক্তি পি। বার্নৌলি সূত্র অনুসারে কি বলা হচ্ছে না এই তিনটে জিনিসের যোগফল ধ্রুবক, অর্থাৎ হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ প্লাস পি সমান কনস্ট্যান্ট, এই তিনটে যোগফল ধ্রুবক। একক আয়তনের গতি শক্তি, একক আয়তনের স্থিতি শক্তি, একক আয়তনের চাপ শক্তি সমষ্টি ধ্রুবক। এটা হলো শক্তির সংরক্ষণ সূত্রের পরিমার্জিত রূপ। এর কতগুলো প্রয়োগ আছে, যেমন তীব্র ঝড়ে বাড়ির চাল উড়ে যায় কেন, ধরো এর উপর দিয়ে প্রবল বেগে ঝড় বইছে, প্রবল বেগে ঝড় বইছে, তাহলে বাড়ির চাল উড়ে যায় কেন, যখন প্রবল বেগে ঝড় বইছে তাহলে এই প্রবাহীর বেগ বেশি, তাহলে গতিশক্তি বেশি, গতিশক্তি বেশি হওয়ার জন্য তার চাপ শক্তির মানটা কম হয়। তিনটে সমষ্টি ধ্রুবক, তাহলে একটা বেশি হলে অপরটা কম হবে, অপর দুটোই কম হবে, তাহলে এখানে গতিশক্তি বেশি হওয়ার জন্য চাপ শক্তি কম, এখানে তাহলে এখানে বায়ুর চাপ কম, এখানে যে বায়ু আছে ঘরের ভিতরে তার চাপ বেশি, তাহলে বায়ু এখানে চাপ বেশি এখানে চাপ কম, তাহলে স্বাভাবিকভাবে কি হবে বায়ু এখান থেকে এদিকে যাওয়ার চেষ্টা করবে এবং চাল উড়ে যায়। এই জন্য তীব্র বেগে ঝড় প্রবাহিত হলে ঘরের চাল উড়ে যায়। দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয়, ট্রেন যখন প্রবল বেগে প্ল্যাটফর্মের ভিতর দিয়ে যায়, খুব দ্রুতগামী ট্রেন বা বুলেট ট্রেন যদি হয়, সেখানে তার ট্রেনের সংলগ্ন বায়ুর বেগ বেশি থাকায় তার চাপ কম, পাশাপাশি বায়ু তখন সেই নিম্নচাপযুক্ত অঞ্চলে আসতে চায়, তাহলে পাশে যে যাত্রী থাকে তাকে ঠেলে নিয়ে রেল লাইনে ফেলে দেয়। এই জন্য দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয়, ঠিক আছে। এটা হলো বার্নৌলির উপপাদ্য। আগের চ্যাপ্টারে আমাদের একটা বাকি ছিল ধারাবাহিকতার সমীকরণ। জিনিসটা কি, ধরলাম এরকম একটা প্রবাহী নল, এখানে ক্ষেত্রফল ধরলাম আলফা 1, এই ক্ষেত্রফল আলফা 2, এখানে প্রবাহের বেগ ধরলাম v1, এখানে প্রবাহের বেগ ধরলাম v2। ধারাবাহিকতার সমীকরণ পড়বো আমরা, তার আগে বলি তরল প্রবাহের হার। কোন তলের মধ্য দিয়ে একক সময়ে যতটা আয়তনের তরল প্রবাহিত হয় তাকে বলা হয় তরল প্রবাহের হার। তরল প্রবাহের হারের মান কত না প্রবাহের হার, তরল প্রবাহের হার সমান প্রমাণ করা যাবে ক্ষেত্রফল গুণিত বেগ, তাহলে ক্ষেত্রে আলফা 1 ইন্টু v1, আলফা 1 ইন্টু v1। এক্ষেত্রে তরল প্রবাহের হার কত হবে আলফা 2
v2, প্রস্থদের ক্ষেত্রফল এখানে α1 ইন্টু v1, এখানে α2 ইন্টু বেগ v2। ধারাবাহিকতার সমীকরণ কি বলা হচ্ছে না, প্রতিটি বিন্দুতে তরলের প্রবাহের হার বা যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে সেটা সমান, অর্থাৎ α1 v1 সমান α2 v2। এটাকেই বলা হয় ধারাবাহিকতার সমীকরণ বা আলফা ভি সমান কনস্ট্যান্ট, যেখানে আলফা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ভি হচ্ছে বেগ। এর একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, যখন কোন পাইপের দিয়ে আমরা জল প্রবাহিত হয়, টুলু পাম্পের পাইপ, মুখটা টিপে দিলে দেখবে জলের বেগটা বেড়ে যায়, মুখটা টিপে দিলেই ক্ষেত্রফল কমে যায়, ক্ষেত্রফল কমে গেলে বেগটা বাড়বে। যেহেতু ক্ষেত্রফল আর বেগের গুণফল ধ্রুবক, তাই ক্ষেত্রফল কমলে বেগটা বাড়ে। এই জন্য টুলু পাম্পের মুখটা টিপে দিলেই তরলের বেগ বেশি হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা সান্দ্রতা এবং বার্নৌলির নীতি এই দুটো জিনিস